আর তারপরে যে পারচেজার এর সঙ্গে তোমাকে ডেফিনেটলি এগ্রিমেন্টে যেতে হয়, কন্ট্রাক্টে যেতে হয়, তাই তো? ঠিক তেমনি ভাবে যখন তুমি প্রপার্টি মর্টগেজ দাও, যখন তুমি প্রপার্টি লিজ দাও অথবা অন্য কোনো ভাবে হস্তান্তর করো, তখন তোমাকে অবশ্যই একটা এগ্রিমেন্ট বা কন্ট্রাক্টে যেতে হয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা আলাদা করে কেন বলছি কন্ট্রাক্ট বাই ন্যাচারাল গার্ডিয়ান? এই কন্ট্রাক্টের ডেফিনেটলি অন্য কন্ট্রাক্টগুলো থেকে আলাদা। কিভাবে আলাদা? অন্য কন্ট্রাক্ট দেখো মর্টগেজ, সেল অর হোয়াটএভার, এখানে সম্পত্তির একটা ইনভলভমেন্ট থাকছে। তুমি সম্পত্তি হস্তান্তর করে কোন একটা অ্যামাউন্ট যার কাছে সম্পত্তি হস্তান্তর করছো, সেটা লিজের মাধ্যমে হোক, মর্টগেজের মাধ্যমে হোক অথবা সেলের মাধ্যমে হোক, তার কাছ থেকে তুমি কিছু টাকা রিসিভ করছো, তাই তো? তো এখানে প্রপার্টির একটা ইনভলভমেন্ট থাকে। আর কন্ট্রাক্টের বিষয়ে যেটা বলছি সেটা হচ্ছে সিম্পল কন্ট্রাক্ট, সিম্পল লোন, যেখানে প্রপার্টি কোনো ইনভলভমেন্ট নাও থাকতে পারে। ধরো পার্সোনালি আমরা আমাদের নিজেদের জন্য অনেক সময় টাকা ধার করি, তাই তো? বন্ধু বান্ধব বা হোয়াটএভার যে কাছ থেকে নিয়ে এই ধরনের সিম্পল লোনগুলো, প্রশ্ন হচ্ছে এই সিম্পল লোনগুলোর জন্য একজন ন্যাচারাল গার্ডিয়ান কন্ট্রাক্ট করতে পারবেন কিনা? একজন ন্যাচারাল গার্ডিয়ান মাইনরের জন্য সিম্পল লোন দেওয়ার কন্ট্রাক্ট করতে পারবেন কিনা, এটা হচ্ছে প্রশ্ন। এখানে কোর্টগুলোর মধ্যে কন্ট্রোভার্সিয়াল কিছু ডিসিশন দেখা দিয়েছে, যেমন প্রিভি কাউন্সিল ওয়াগেলা ভার্সেস স্টেট মুসলিম একটা কেস আছে, যেখানে প্রিভি কাউন্সিল বলছে কন্ট্রাক্টের মাধ্যমে একজন ন্যাচারাল গার্ডিয়ান মাইনরকে পার্সোনালি লায়াবল করতে পারবে না। তার মানে প্রিভি কাউন্সিল বলছে যে এমন কোনো কন্ট্রাক্ট করা যাবে না যেটার মাধ্যমে মাইনর পার্সোনালি লায়াবল হবে। এই ধরনের ডিসিশনটা বহুদিন ধরে ছিল। তারপর বোম্বে হাইকোর্ট বলছে একটা সাধারণ একটা প্রশ্ন দেখা দিয়েছে, সেটা হচ্ছে একজন গার্ডিয়ান সিম্পল একটা কন্ট্রাক্ট করতে পারবেন কিনা মাইনরের পক্ষে। একদম সহজ কথা আমরা যদি বলি, একজন গার্ডিয়ান মাইনরের জন্য টাকা ধার করতে পারবেন কিনা, একজন গার্ডিয়ান মাইনরের জন্য টাকা ধার করতে পারবেন কিনা। তো এটা মাইনর যদি গার্ডিয়ান উইল বি অ্যালাউড টু বরো মানি ফর মাইনর। এখানে প্রিভি কাউন্সিলের ওপিনিয়ন ছিল যে এমন কোনো কন্ট্রাক্ট করা যাবে না যেটার মাধ্যমে মাইনরের উপর পার্সোনাল অবলিগেশন ইম্পোজ করা যায়। তার মানে হচ্ছে প্রপার্টি হস্তান্তর, লিগ্যাল নেসেসিটি, বেনিফিট অফ দ্য স্টেট, এটা ঠিক আছে, কিন্তু সিম্পল কন্ট্রাক্ট যেখানে মাইনরের পার্সোনাল অবলিগেশনের ব্যাপার আসে, সেটা করা যাবে না। এবং এই ডিসিশনটা শেখ মুসলিম ওয়াগেলা ভার্সেস শেখ মুসলিম কেসে এসেছিল। তারপর বোম্বে হাইকোর্ট কি করেছে, এই ডিসিশনটা তার এক্সটেন্ড করেছে। সেটা কিরকম? বোম্বে হাইকোর্ট বলছে মাইনরকে তো শুধুমাত্র পার্সোনালি লায়াবল করা যাবে না, তার মানে হচ্ছে তার বিরুদ্ধে কোনো পার্সোনাল লায়াবিলিটি কি, এর ডিফিনিশন এটাই তো। তুমি যখন কারোর সঙ্গে চুক্তি করো, চুক্তি ভঙ্গ করার ফলে যেই পক্ষ চুক্তি ভঙ্গ করেছে তার কিছু লায়াবিলিটি অ্যারাইজ করে না। তার মানে হচ্ছে মাইনর যদি চুক্তি ভঙ্গ করে তাহলে তো মাইনরের লায়াবিলিটি অ্যারাইজ করবে। এখন প্রিভি কাউন্সিল বলছে এরকম কোনো করা যাবে না যেখানে মাইনরকে পার্সোনালি লায়াবল করা যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মাইনরের নামে কোনো চুক্তি করা যাবে না। তার মানে হচ্ছে একজন গার্ডিয়ান মাইনরের পক্ষে অন বিহাফ অফ মাইনর তিনি চুক্তিটা করবেন। ওকে, বোম্বে হাইকোর্ট এই জিনিসটাকে আরেকটু এক্সটেন্ড করে বলছে এমন কোনো চুক্তি গার্ডিয়ান করতে পারবেন না যার ফলে একজন মাইনর ডিটেনশন অথবা ইমপ্রিজনমেন্ট সাফার করে। ঠিক আছে, তার মানে মাইনরকে কোনো অবস্থাতেই পার্সোনালি লায়াবল করা যাবে না, এরকম একটা রিজিডিটি ছিল। এখন দেখো এই রিজিডিটিটার কারণে কোর্টগুলোর মধ্যে বিশেষ করে মাদ্রাজ এবং পাটনা কোর্ট বলল যে না, এই ধরনের নিয়মের কারণে মাইনরের বেনিফিট এবং ইন্টারেস্ট গুলো করা যাবে না। এই কোর্টগুলো পরবর্তীতে এসে বলল যে যদি মাইনরের বেনিফিটের জন্য হয়, যদি মাইনরের ইন্টারেস্টের জন্য হয়, তাহলে একজন গার্ডিয়ান সিম্পল কন্ট্রাক্ট করতে পারবে। তার মানে
এর জন্য টাকার ভাগ তারা করতে পারবে যদি মাইনরের ইন্টারেস্টে হয় এবং মাইনরের বেনিফিটে হয়। আমরা আগেরটাতে কি দেখলাম, বেনিফিট অফ দিস লিগ্যাল নেসেসিটি। এখানে কোর্ট এক্সপ্লেনেশন দিচ্ছে মাইনরের ইন্টারেস্টে, মাইনরের প্রোটেকশনের জন্য যদি দরকার হয় এই ধরনের চুক্তি করা যাবে, তবে ডেফিনেটলি মাইনর পার্সোনাল অবলিগেশন থেকে একটা এক্সটেনশন পাবে, রাইট? তার মানে হচ্ছে চুক্তিটা করা যাবে যতক্ষণ পর্যন্ত এটা মাইনরের প্রোটেকশনের জন্য জরুরি হয়। এখানে ডিফারেন্সটা হচ্ছে একজন অ্যাডাল্ট ব্যক্তি নিজের ইন্টারেস্টের জন্য যেরকম ভাবে চুক্তি করতে পারে তেমনিভাবে তিনি মাইনরের ক্ষেত্রে করতে পারবে না। মাইনরের ক্ষেত্রে তাকে দেখাতে হবে যে মাইনরের মাইনরের বেনিফিটের জন্য তিনি কাজটা করছেন। তো একজন গার্ডিয়ান এই ধরনের চুক্তি করতে পারবে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু এখানে গাইডিং প্রিন্সিপাল হচ্ছে মাইনরের বেনিফিট থাকতে হবে, মাইনরের ইন্টারেস্ট থাকতে হবে। এখন দেখো কোর্টের মধ্যে যে কনফ্লিক্টিং অপিনিয়ন, কোর্ট প্রথমে বলছে করা যাবে না, তারপর এসে বলছে না এই ক্ষেত্রে করা যাবে, এই কনফ্লিক্টটা রিজলভ হয়েছিল ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়ার কতগুলো প্রিন্সিপাল স্টাবলিশ করার মাধ্যমে। এই প্রিন্সিপালগুলো আমরা দেখব যে মাইনরের চুক্তির বিষয়ে কোর্টের মধ্যে যে কন্ট্রোভার্সি ছিল সেই কন্ট্রোভার্সিগুলো যেভাবে রিজলভ হয়েছিল সেটা আমরা দেখব। প্রথম যে প্রিন্সিপালটা এসেছিল সেটা হচ্ছে নো পার্সোনাল অবলিগেশন অফ মাইনর। তার মানে হচ্ছে চুক্তি করা যাবে, সিম্পল কন্ট্রাক্ট করা যাবে, কিন্তু এটা কিছু কতগুলো প্রিন্সিপাল মেনে চলতে হবে। সেটা হচ্ছে মাইনরের উপর কোনো পার্সোনাল অবলিগেশন ইম্পোজ করা যাবে না, এবং সেটা হচ্ছে অবশ্যই বেনিফিট অফ দি মাইনর ফর দি ইন্টারেস্ট অফ দি মাইনর। ঠিক আছে? তো একজন প্রশ্ন গার্ডিয়ানের কোনো অথরিটি নেই এমন চুক্তি করা যার ফলে মাইনরের পার্সোনাল অবলিগেশন তৈরি হয়, সেখানে কোনো লিগাল কোনো নেসেসিটি কোনো বেনিফিট ছিল না এবং মাইনরের কোনো ইন্টারেস্ট ছিল না। সেই ক্ষেত্রে এরকম কোনো চুক্তি যদি একজন গার্ডিয়ান করে থাকে মাইনর কিন্তু এর জন্য লাইবল হবে। সেকেন্ড প্রিন্সিপাল ছিল সেটা হচ্ছে টু বাইন্ড মাইনর স্টেট। এটা মানে কি বলবো, প্রথমে বলছি নো পার্সোনাল অবলিগেশন ফর মাইনর, এখন বলছি টু বাইন্ড মাইনর স্টেট। এটা মানে কি? পার্সোনালি মাইনর কিন্তু লাইবল করতে পারবে না, কিন্তু মাইনরের প্রপার্টিকে লাইবল করতে পারবে, রাইট? এই চুক্তিটার মাধ্যমে মাইনরকে পার্সোনালি লাইবল করা যাবে না, কিন্তু তার প্রপার্টিকে লাইবল করা যাবে। কতটুকু লাইবল করা যাবে তার একটা পরিমাপ আছে। বলতো দেখি কমন সেন্স কি বলে, কিভাবে তুমি পার্সোনাল অবলিগেশন ইম্পোজ করতে পারবে না, রাইট? কিন্তু মাইনরের প্রপার্টিকে তুমি লাইবল করতে পারবে, কতটুকু করতে পারবে? নিজেদের মধ্যে কথা বলতে করে আমার সাথে কথা বলো। আবার প্রশ্নটা করছি, মাইনরকে পার্সোনালি লাইবল করতে পারবে না, এরেস্ট করতে পারবে না, ডিটেনশন দিতে পারবে না চুক্তিটার জন্য, কিন্তু মাইনরের প্রপার্টিকে লাইবল করা যাবে। কতটা লাইবল করা যাবে কি মনে হয়? মাইনর মানে কি ছোট বাচ্চা মাইনর যতটা বেনিফিট হয়েছে, মাইনর যতটা বেনিফিট হয়েছে ততটা অপ্রাপ্তবয়স্ক মাইনরের প্রপার্টিকে লাইবল করা যাবে। এটা কারণ কি, তুমি যদি তার প্রপার্টি তার পার্সোনাল লাইবিলিটি সবটা থেকেই এক্সেপশন দিয়ে দাও, তাহলে অন্য আরেকজন ব্যক্তি যিনি আছেন তিনি তো পুরোই ক্ষতিগ্রস্ত হবে। আগে কোর্ট বলছে শুধুমাত্র মাইনরকে পার্সোনালি লাইবল করা যাবে সেটা না, মাইনরের প্রপার্টিকেও লাইবল করা যাবে, কিন্তু পরে কোর্ট এসে বলল ঠিক যতটা মাইনর বেনিফিট হয়েছে এই ট্রানজাকশনটা থেকে, এই কন্ট্রাক্টটা থেকে, ঠিক ততটার জন্য মাইনরের
তার বার্তা বাস্তব না করে তবে অন্য পক্ষ তার প্রপার্টি থেকে সেইটুকু তার যে ভিউজ আছে সেটা রিয়েলাইজ করে নিতে পারবে, রাইট? এটা কি হচ্ছে মাইনরের প্রপার্টিকে লাইবেল করা যাবে। এরপর রয়েছে নো কন্ট্রাক্ট ইন মাইনরস নেম। मिलले आबुझिले हेडरले
করেছে। এখন তুমি যখন মামলা করবে তার এগেইনস্টে স্পেসিফিকলি সেটা পারফর্ম করার জন্য, তখন হচ্ছে এই যে মানে চুক্তিটা পারফর্ম করার অন্য পক্ষ তৈরি করেছে, তার চুক্তিটা পারফর্ম করার জন্য তুমি একটা মামলা করছো, তাই তো? সেটা হচ্ছে তুমি এই পারফরমেন্সের যে মামলাটা তুমি করছো, অথবা তুমি টাকা দিচ্ছ না, একজন তোমাকে মাল দিয়েছে তুমি টাকা দিচ্ছ না, তখন তোমার এগেইনস্টে মামলাটা করেছে। স্পেসিফিকলি যাতে একজন পক্ষ তার বার্তা ফুলফিল করে সেটার জন্য যে মামলা করার নিয়ম রয়েছে, অ্যাডাল্টের মধ্যে যেটা হয়, একজন মানুষ সেই মামলাটা করতে পারবে। তার দুটো কারণ, একটা হচ্ছে যেহেতু তাকে আমরা পার্সোনাল অবলিগেশন থেকে রিলিজ দিচ্ছি, সেহেতু তিনি মামলা করতে পারছেন না। আর এটা হচ্ছে মাইনর যেহেতু তার মামলা করার সুযোগ নেই। ঠিক আছে? তো স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট মামলাটা এই ক্ষেত্রে সিম্পল কন্ট্রাক্টের ক্ষেত্রে মাইনর করতে পারবে। কন্ট্রাক্টের আরেকটা নিয়ম হচ্ছে অ্যাকচুয়ালি জানেন দি ক্যাপাসিটি অফ গার্ডিয়ান। এই যে চারটা জিনিস দেখলাম, লেখাই বুঝি দেখো act to be done in the capacity of a guardian, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ একজন গার্ডিয়ান যদি নিজের ক্যাপাসিটিতে কাজ করে, একজন গার্ডিয়ান হিসেবে কাজ না করে, তবে এই যে চ্যাপ্টারগুলো আমরা বললাম এটা কোনোভাবেই প্রযোজ্য হবে না। তখন সরাসরি গার্ডিয়ানের একটা পার্সোনাল অবলিগেশন চলে আসবে। ঠিক আছে? একটা এক্সাম্পল দিচ্ছি। একজন বাবা মারা গেছে, ধরো একজন হিন্দু বাবা মারা গেছে, তার ছেলে এবং তার নিজ তার বিলোকে মাইনর সান, একজন হিন্দু মারা গেছে তার মাইনর সানকে রেখে এবং বিলোকে রেখে। এখন উইডো হচ্ছে স্বাভাবিকভাবেই মাইনর সানের পার্সোনাল এবং প্রপার্টি দুটো গার্ডিয়ান, রাইট? বাবার অ্যাবসেন্সে মা গার্ডিয়ান হয়েছে, এখানে কোনো সমস্যা নেই। এখন যেটা হয়েছে, আমি একটা কেসের ফ্যাক্ট বলছি, যেটা হয়েছে যে কিছুদিন পর প্রপার্টির সঙ্গে সেই উইডোর মাইনরের প্রপার্টির সঙ্গে উইডোর একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে কেমন? দেখো মানুষ প্রপার্টি খুব খারাপ জিনিস। ডু ইউ এগ্রি উইথ মি? মা ছেলে, বাবা ছেলে, ভাই বোন এবং বেশিরভাগ ভাই বোনের ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে প্রপার্টি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হ্যাঁ, এখানে তার হচ্ছে, এখানে কি হয়েছে, মা তার ছেলে প্রপার্টি টেক করছিলেন, ফাইন। কিছু বছর পর মার যখন প্রপার্টির একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা দিল, তখন হচ্ছে এই যে মাইনর সান তার আঙ্কেল কোর্টে অ্যাপ্লাই করলো গার্ডিয়ানশিপের জন্য, যে মা পাওয়ার এক্সারসাইজ করেছে এবং কোর্ট তাকে হচ্ছে ধরো স্টেপ মাদার। আচ্ছা, আমরা এতটা ইয়ে না করি, মাকে সরি সান আর হচ্ছে উইডো হচ্ছে আর স্টেপ মাদার, রাইট? এখন কি হয়েছে, স্টেপ মাদারের গার্ডিয়ানশিপ দিয়ে গার্ডিয়ানশিপটা চলে এসেছে তার আঙ্কেলের কাছে। আর আঙ্কেলের কাছে যখন গার্ডিয়ানশিপ আসছে, মামলাটা হয়েছে, যখন স্টেপ মাদার বুঝতে পারছে এই বিষয়টা করবে, স্টেপ মাদার কি করেছে, মাইনরের প্রপার্টিটা বিক্রি করে দিয়েছে। বিক্রি করে তার যে টাকাটা পাওয়া গেছে সেই অর্ধেক টাকা তিনি কি করেছে, তার মৃত্যু স্বামীর যে প্রপার্টি হয়েছিল ইনহেরিটেড, সেই প্রপার্টিটাকে মানে ঋণ মুক্ত করার জন্য তিনি সেটা ব্যবহার করেছে। আর অর্ধেক টাকা পুরোটাই তিনি হচ্ছে নিজে ব্যয় করেছেন, আর বাকি অর্ধেক টাকা তিনি নিজেই ব্যয় করেছেন। এখন প্রশ্ন আসছে যে কন্ট্রাক্টটা তিনি করেছেন, সেই কন্ট্রাক্টটার দ্বারা মাইনরকে কতটা বাধ্য করা যাবে, বিশেষ করে যেহেতু মাইনরের প্রপার্টি একটু বেনিফিট হয়েছে না, মাইনরের প্রপার্টিটা রিমুভ করেছেন তৈরি। ঠিক আছে, যে মর্গেজটা ছিল মর্গেজটা ক্ষেত্রে ছাড়িয়েছে। মাইনর মেচুরিটি পিরিয়ড এটেন্ড করার পরে সে স্টেপ মাদার যার কাছে সেল করেছিলেন, তারপরে কন্ট্রাক্টের আরেকটা পক্ষ তার এগেইনস্টে মামলা করেছে টু সেট সাইড দি সেল, এবং তার কোর্ট হচ্ছে সেই সেলটাকে ভয়েড ডিক্লেয়ার করেছে এবং
গার্ডিয়ান তো যতক্ষণ পর্যন্ত একজন গার্ডিয়ানের ক্যাপাসিটিতে কাজ করছে তখন এই প্রিন্সিপালটা আসবে। আদারওয়াইজ এই প্রিন্সিপালগুলো অ্যাপ্লিকেবল হবে না। এটা যেমন সাধারণ কাজের ক্ষেত্রে যদি ফ্রড হয়, গার্ডিয়ান যদি ফ্রড করে থাকে সেটার জন্য কিন্তু মাইনরিটি কোনোভাবেই কোনো ক্ষেত্রে হচ্ছে গার্ডিয়ান করা যাবে না। So these are the rules of contract to be made on behalf of the minor. এরপর দেখো compromise by natural guardian. মাইনরের পক্ষে একজন গার্ডিয়ান কম্প্রোমাইজ করতে পারে। কম্প্রোমাইজ মানে হচ্ছে বুঝতে পারছো তো আপনারা কোনো ডিসপিউট হলে আমরা যদি খুব সেটেলমেন্টে যাই কি বলা হয় কম্প্রোমাইজ, যেমন কোর্টে না গিয়ে নিজেকে নেগোশিয়েট করা। এই নেগোসিয়েশনের পাওয়ারটাও কিন্তু একজন লিটারাল গার্ডিয়ানের রয়েছে, প্রোভাইডেড দ্যাট ইট ইজ ডান ফর দ্য বেনিফিট অফ মাইনর এন্ড হিজ ইন্টারেস্ট। ঠিক আছে, তো প্রথমে আমরা পাচ্ছি পাওয়ার মধ্যে এলিমিনেশন বাই ন্যাচারাল গার্ডিয়ান, তারপর পাচ্ছি কন্ট্রাক্ট বাই ন্যাচারাল গার্ডিয়ান, অ্যাক্টিভিটি কম্প্রোমাইজ বাই ন্যাচারাল গার্ডিয়ান। এরপর আসো acknowledgement of death by guardian. Acknowledgement of death by guardian. Natural guardian acknowledgement হচ্ছে একটা টার্ম যে যখন কোনো ঋণ চুক্তি হয়, ঋণ দেওয়ার একটা ডেট থাকে না, একটা ফিউচার ডেট থাকে, যে ডেটে ঋণটা শাকিল অ্যাকনোলেজমেন্ট কি বলছে? কেউ যদি মানে যিনি যার কাছ থেকে ঋণটা নেওয়া হচ্ছে মানে কি বলবো বড়োয়ার যদি পরবর্তী কোনো একটা ডেটে অ্যাকনোলেজ করে যে আই ওয়ে দিস মানি টু ইউ, তো ওখান থেকে শুরু করে সেই লিমিটেশন পিরিয়ডটা বেড়ে যায়, এটাকে বলা হয় অ্যাকনোলেজমেন্ট। এখন মাইনরের ডেটের ক্ষেত্রে এই পাওয়ারটা একজন গার্ডিয়ান এক্সারসাইজ করতে পারে, প্রোভাইডেড দ্যাট দি ডেট ইজ নট বার্ড বাই ল। এরকম কিছু করা যাবে না যার ফলে লিমিটেশন পিরিয়ডটা পার হয়ে যায়। জটিল লাগছে? মোটেই জটিল না, খুব সিম্পল। জটিলভাবে বোঝার কোনো দরকার নেই। খুব সহজভাবে অ্যাকনোলেজমেন্টের বিষয় হচ্ছে ফিউচার ডেটে যখন টাকাটা ডিউ হবে তার আগে সে একজন বড়োয়ার যদি ঋণ নেওয়ার ফলে যে আই ওয়ে মানি টু ইউ, তখন থেকে হচ্ছে নতুন লিমিটেশন পিরিয়ড শুরু হয়, হচ্ছে একজন গার্ডিয়ান মাইনরের ঋণের ক্ষেত্রে অ্যাকনোলেজমেন্ট করার পাওয়ারটা রাখে, প্রোভাইডেড দ্যাট এখানে তিনি কোনো বার্ড বাই কোনো ডেট বার্ড বাই ল এটাকে অ্যাকনোলেজ করছে না। তো মোটামুটি এগুলোই হচ্ছে পাওয়ার অফ ন্যাচারাল গার্ডিয়ান। প্রথমে পাচ্ছি এলিমিনেশন, তারপরে পাচ্ছি কন্ট্রাক্ট, কম্প্রোমাইজ এন্ড অ্যাকনোলেজমেন্ট। ঠিক আছে, তো এটা হলো ন্যাচারাল গার্ডিয়ান। এখন দেখো আমাদের কি টেস্টামেন্টারি গার্ডিয়ান। টেস্টামেন্টারি গার্ডিয়ান তোমরা অলরেডি জানো, ক্লাসে আমি বলেছি টেস্টামেন্টারি গার্ডিয়ান কি। গার্ডিয়ান অ্যাপয়েন্টেড বাই দি উইল অফ ম্যাম। অ্যাকনোলেজমেন্ট অফ ডেপ্টের এখানে রিভাইভ অফ ডেপ্টের একটা ইয়ে আছে না, টার্ম আছে, এই বিষয়টা তো মানে ক্লিয়ার করে সেটাই হচ্ছে যে নতুন করে পিরিয়ডটা হচ্ছে রিভাইভ হবে। এটা পুরো নতুন করে যে শুরু হয় যেদিন ডিক্লেয়ার করে যে আই ও, তখন সেটা রিভাইভ হচ্ছে। তবে তুমি যে ঋণটা বার্ড বাই লিমিটেশন করি সেটা কোনো অবস্থাতে রিভাইভ করতে পারবে না। অলরেডি একটা পিরিয়ড চলে গেছে, সেই ঋণটাকে কোনোভাবে রিভাইভ করা সম্ভব না। সেটা এক্সিস্টিং ডিভাইডের প্রশ্ন আসছে একটা এক্সিস্টিং ডেট, ডিভাইডের প্রশ্ন আসছে একটা এক্সিস্টিং
এক্ষেত্রে আবার একটাই এক্সক্লুসিভ যে তিনি চাইলে উইলের মাধ্যমে মায়ের গার্ডিয়ানশিপের যে পাওয়ার সেটাকেও তিনি নিয়ে নিতে পারেন, রাইট? এটা হচ্ছে বাবার এক্সক্লুসিভ পাওয়ার। এখন একজন বাবা যখন উইলের মাধ্যমে টেস্টামেন্টারি গার্ডিয়ান নিয়োগ করে থাকে তখন তার পাওয়ারস এবং ফাংশনস যেটা সেটা রেগুলেট হয় উইলের কন্ডিশনের মাধ্যমে। উইলের মধ্যে কিন্তু বলে দেওয়া থাকে সেই গার্ডিয়ান কিভাবে তার পাওয়ারগুলো এক্সারসাইজ করবে। উইলে বলে দেওয়া থাকে একজন গার্ডিয়ান কিভাবে পাওয়ারটা এক্সারসাইজ করবে। এবং সাধারণভাবে যেটা হয় পার্শ্ব প্রপার্টি দুটো ক্ষেত্রে হচ্ছে গার্ডিয়ান নিয়োগ হয়ে একজন মাইনরের পার্সেল এবং প্রপার্টি দুই ক্ষেত্রে হচ্ছে একজন বাবা নিজের মাধ্যমে তার গার্ডিয়ান নিয়োগ করে। পার্সেলের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, সেপারেট প্রপার্টির ক্ষেত্রেও কোনো প্রবলেম। সেপারেট প্রপার্টির ক্ষেত্রে টেস্টামেন্টারি গার্ডিয়ান নিয়োগ করে, কিন্তু মাইনরের ইন্টারেস্ট ইন আনডিভাইডেড প্রপার্টি এন্ড বলতো রাইট, এখানে যিনি ম্যানেজ করছেন তিনি হচ্ছে সেই প্রপার্টিটার গার্ডিয়ান হবে। বাকি মাইনরের পার্সেল এবং সেপারেট প্রপার্টি যেটা সেটা হচ্ছে টেস্টামেন্টারি গার্ডিয়ান। আরেকটা বিষয় হচ্ছে যদি কন্যা সন্তান হয় তবে after her marriage her husband is going to be the guardian of her person, but the testamentary guardian will remain the guardian of her statutory property given to her by her father. এটা গেল টেস্টামেন্টারি গার্ডিয়ানের ব্যাপার। এখন আমাকে বলো তো মা কি করতে পারে? না যেতে পারে মা করতে পারেন না, এটা বাবার এক্সক্লুসিভ পাওয়ার। তবে মার যদি কোনো উইশ থাকে, মা কোনো উইশ যদি থাকে তার নিজে সেটা তিনি লিখে যেতে পারেন। কোন গার্ডিয়ান নিয়োগ করার ক্ষেত্রে মার যে উইশ রয়েছে সেটা বিবেচনা করে লিখতে পারে। ঠাকুর থাকে যেটা হয় বাবা ইচ্ছা করে মা করেন না, কিন্তু মার কোনো ইচ্ছা থাকে সেটা যদি তার নিজে থাকে ওর গার্ডিয়ান নিয়োগ করার সময় মায়ের ইচ্ছা বিবেচনা করে লিখতে পারে। তবে এই সবগুলোর মধ্যে এই বিবেচনার ক্ষেত্রে সবার আগে আসতে হচ্ছে ওই কেয়ারটেকিং মায়ের। এরপর আসো গার্ডিয়ানস অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট। আমি সময় কম বলে লিখছি না, আমার মনে হয় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। প্রথমে আমরা ন্যাচারাল গার্ডিয়ানের পাওয়ারস এন্ড ফাংশনস ঠিক করলাম। এরপর ছোট করে দেখলাম টেস্টামেন্টারি গার্ডিয়ান। টেস্টামেন্টারি গার্ডিয়ান অ্যাপয়েন্টেড বাই কোর্ট, এদের পাওয়ার ফাংশনস আলাদা করে দেখার কিছু নেই। এটা হচ্ছে সবগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল গার্ডিয়ানের মতো। ডিফারেন্স হচ্ছে যে ন্যাচারাল গার্ডিয়ানের ক্ষেত্রে এরকম কোনো প্রেসক্রাইব বিষয় থাকে না। টেস্টামেন্টারি গার্ডিয়ানের ক্ষেত্রে টেস্টামেন্ট মানে যেটা উইল রয়েছে ওখানে জিনিসগুলো প্রেসক্রাইব থাকে, আর কোর্ট যখন হাতের করে থাকে তখন কোর্ট কিন্তু কন্ডিশন দিয়ে দেয় এবং একজন গার্ডিয়ানকে কিভাবে হচ্ছে তার দায়িত্বটা তার যে পাওয়ার ফাংশন সেগুলো এক্সারসাইজ করতে হয় সাবজেক্ট টু দোজ কন্ডিশনস প্রেসক্রাইবড বাই দি কোর্ট। Guardian appointed by
আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমার যেটা হয় আমার ওদের বিহেভিয়ারের কারণে আমার কনসেন্ট্রেশন ব্রেক হয় আমি ভীষণ আসে যে আমি যখন লেকচার শিট দেখি আমি ফিল করতে চাই আমি কিছু চেক করেছি মানে এই মানে অ্যানোয়িং একটা দেখে আমি কিছু যেগুলো বলার ছিল বলা হয়েছে তোমরা আসলে পরামর্শ দাও তো হাউ টু ডিল উইথ দিস আজকে ছোট একটা ক্লাস যদি ডাউন ক্লাস থাকে আমি ভেবেছি একটা আমি খুব দ্রুত যতটা পারি শেষ করি কিন্তু বারবার হচ্ছে নিজেরাই করে আমাকে শেষ করবেন সরি ম্যাম শেষ করবেন সবচেয়ে কম কথা বলার ক্লাসে তাও চোখে শেষ না সবচেয়ে কম কথা বলার ক্লাসে সে যে ক্লাসে আসলে কত প্লাবান কত কথা বলে noise and other teachers to come from the exam hall and say something. আচ্ছা ওরকম চিল্লাচিল্লি করে অ্যালার্জিতে সমস্যা রক্ত সমস্যা না আচ্ছা সবচেয়ে কম কথা বলছি এটা হলো সুশীল সাজে না ম্যাডাম সুশীল সাজে আচ্ছা কেউ কোনো অনুমান করে না और यहाँ पे नर्सों को बुला के इसका